না করে, ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল, বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, গুম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাফন করেছিল। সরকার বলেছে সার্চ লাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজা মানবাধিকার তাদের মদতপুষ্ট কিছু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গিয়েছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সরব ভূমিকা রেখেছিল, তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আদিলুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। পরের দিন আবার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ, বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল। এই হত্যাযজ্ঞের পরে আবার মামলা দেয়া হয়েছিল সেই নিরপরাধ আলেম ওলামাদের নামে 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণগ্রেফতারের নাটক সাজানো হয়েছিল। আলেমরা এখানে সাক্ষী উপস্থিত রয়েছে। হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর, 7 বছর, 10 বছর করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে বঙ্গুত্ব বরণ করানো হয়েছিল। এই রক্তগুলো কথা বলেছে। এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। ফ্যাসিবাদের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়াগুলো যাতে নিউজ করতে না পারে, তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1 এমন প্রতিনিধিত্ব সহ অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনের তৎকালীন সময়ের কলাকৌশলী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে, গুমের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। সেদিন মিডিয়াগুলোকে করায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই শাপলা প্রান্ত। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্ত আমাদের দেখে দেখে এখনো কথা বলছে। শাপলার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 24-এ এসে লেগেছে। তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফ্যাসিবাদ পতিত হয়েছে, তারা দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে আমরা ধীর গতি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই, কোন তাল বাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোন রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে শাপলার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা সুষ্ঠু বিচার করুন। সেদিন আপনারাও ভুক্তভোগী ছিলেন। শাপলার ওই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ ফুঁসে উঠেছিল, হাসিনা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল, বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় নামেন নাই, কোন প্রতিবাদ আপনারা করেন নাই। আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমরা বলতে চাই, সেই রক্তের ঋণ শোধের সময় এসেছে। যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। তাদের আর্থিক সহ তাদের পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলা মামলা হুমকি দেওয়া হয়েছে, লাশ গুম করা হয়েছে, তার সকল প্রতিকার আইনগতভাবে ওই বিচার আইনগতভাবে সেই পরিবারকে দিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে ইসলাম নিয়ে, ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ যাতে আর তালবাহানা করতে না পারে, আঘাত করতে না পারে, এজন্য অনতিবিলম্বে ব্লাসফেমি আইন বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাই।